সুপ্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার অনুষ্ঠানে তাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন সাংবাদিকদের অধিকার আদায়ের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়নের জনপ্রিয় কোষাধ্যক্ষ জনাব খন্দকার আলমগীর হোসাইন। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা প্রথমেই আপনার কাছে জেনে নিতে চাই যে গতকাল ডাকসুর নির্বাচন হয়েছে, সেখানে বিএনপির ভরাডুবির কারণ কি বলে মনে হচ্ছে? ছাত্রদলের ভরাডুবির কারণ কি? ধন্যবাদ। রূপসী বাংলা টেলিভিশনের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানের দর্শক শ্রোতা যারা আমাদেরকে এখন দেখছেন এবং যারা পরেও দেশ বিদেশ থেকে যারা দেখবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি জানেন যে গতকাল ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে, এটাকে সেকেন্ড পার্লামেন্ট বলা হয় ডাকসু, সেখানে 40-42 হাজার ছাত্রদের ভোটাধিকার মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত নেতৃত্ব দীর্ঘ 6 বছর পরে আবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেখানে দেখেছেন যে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের কাঙ্ক্ষিত ফল করতে পারে নাই। অপরদিকে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল, সেই প্যানেল ভূমিধস বিজয় অর্জন করেছে। আপনি যেমনটি বলছেন যে ছাত্রদল কেন এই পরাজয় বরণ করেছে, এখানে ছাত্রদল আপনার 1-1.5 মাস আগে থেকে যারা নির্বাচন করছে তারা নির্বাচনের সেরকম প্রস্তুতি নিতে পারে নাই আমি মনে করি। কারণ তারা জানতো না ছাত্রদলের আসলে কারা প্রার্থী হবে। যেমন আবিদ, মাজেদ যারা এখানে কমিটিতে আছে, তারা কেউ জানতো না। কিন্তু পক্ষান্তরে ইসলামী ছাত্র শিবিরে যে প্যানেলটি দিয়েছে, সেখানে তারা 5 আগস্টের পর থেকে তারা এখানে পরিকল্পিতভাবে ঢাকা ইউনিভার্সিটিতে কাজ করছে। তারা এখানে হেলথ ক্যাম্প করেছে, প্রত্যেকটা হলে হলে হেলথ ক্যাম্প করেছে। আপনি জানেন তারা ইউনিভার্সিটিতে কোরবানের সময় মেজবানির আয়োজন করেছে। যারা কোরবানের সময় দেশে ঈদ করতে যেতে পারে নাই, তারা এখানে মেজবানির আয়োজন করছে। সেখানে তারা সকল ছাত্র এবং ছাত্রীদেরকে ভুড়ি ভোজের আয়োজন করেছে। এবং যারা এখন মানে ওই প্রোগ্রামে আসতে পারে নাই, তাদেরকেও হলে হলে গিয়ে তাদের সেই মেজবানির খাবার পৌঁছে দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে এখানে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করছে প্রত্যেকটি হলে হলে। এবং এটা হলো তাদের রেগুলার যে ছাত্রদের পাশে থাকার যে কর্মসূচি, তারা আজকে 1 বছর ধরে করছে, কিন্তু ছাত্রদল সেটা করে নাই বা করতে পারে নাই। তারা নির্ধারিত ছিল না তাদের প্রার্থী কে হবে। আর পক্ষান্তরে ছাত্র শিবিরের আগে থেকে প্রার্থী মোটামুটি প্রকাশ না হলেও তারা নির্ধারিত ছিল, এবং সে নেতৃত্ব যারা দিয়েছেন আজকে জিএস এবং বিপি যারা হয়েছেন, তারা পরিকল্পিতভাবে ছাত্রছাত্রীদের মধ্যে কাজ করেছেন। এর বাইরে যে ছাত্র শিবির এমন একটা সংগঠন, যদি হলের একটা ছাত্র আহত হয়, কোনো অসুস্থ হয়, ওই ছাত্র শিবিরের ওই হলের নেতা যিনি আছেন তার চিকিৎসা এবং রাত্রে এবং হসপিটালে তার সাথে অভিভাবক থাকার কথা, কিন্তু দেখা যায় ছাত্র শিবিরের নেতা কর্মীরা হলে ওই ভাইটির পাশে থাকে, সে সুস্থ হওয়া পর্যন্ত তার হসপিটালে থাকে। এবং তার কোনো অর্থনৈতিক একটা সমস্যা হয়েছে, সেক্ষেত্রে ছাত্র শিবির যায় তার পাশে দাঁড়াচ্ছে। তার একটা নোট দরকার, একাডেমিক কোনো সহযোগিতা দরকার, ছাত্র শিবির তার পাশে দাঁড়াচ্ছে। মানে ছাত্র শিবির দীর্ঘদিন ধরে আপনার এই ছাত্রদের মাঝে কাজটা করে আসছে। বিভিন্ন ট্যাগিং ফ্রেমিংয়ের মাধ্যমে ছাত্র শিবিরকে দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আমার দৃষ্টিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জাতীয়তাবাদী ছাত্রদল খারাপ করার যে কারণটি আমি মনে করি, সেটা যে স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা রেজিমে যারা যে ধরনের কথাবার্তাগুলি বলতো, এই ডাকসু ইলেকশনের সময়
এখানে ছাত্রদল সেই ধরনের কথাবার্তা বলেছে, আপনি খেয়াল করে দেখবেন এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে অবস্থানকারী জামাত শিবিরকে আপনারা ভোট দিবেন না, রাজাকারদেরকে আপনারা ভোট দিবেন না। স্বৈরাচারের এই ধরনের স্বৈরাচারের দোসররা যে ধরনের কথাগুলো প্রেমিং ট্যাগিং করতো, ছাত্রদলও সেই কাজগুলি করেছে। কিন্তু ছাত্ররা কিন্তু আপনার এই জিনিসগুলা খুব খারাপ ভাবে নিয়েছে। দেখেন, স্বাধীনতা অর্জিত হয়েছে প্রায় 54-55 বছর। যারা ছাত্র তাদের অনেকের পিতামাতা বিয়ে হয় নাই, কিন্তু তাদেরকে বলা হচ্ছে রাজাকার, স্বাধীনতা, এগুলি মানুষ খুব সিরিয়াসলি নিয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে যে মেধাবীদের সর্বোচ্চ জায়গা। এখানে ছেলেরা কিন্তু কোনো ভুল করবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলাম যে ছাত্র শিবির ভালো করবে। কারণ হচ্ছে যে ছাত্র শিবির প্রত্যেকটি, এবং আপনাদের ছাত্রীদের হল গুলাতে ছাত্রী সংস্থা, ছাত্র শিবির যেরকম কাজ করে ছাত্রদের মধ্যে, ছাত্রী সংস্থা ছাত্রীদের মধ্যে কাজ করে। তারা তাদের অনেকের মেয়েদের নানান ধরনের সমস্যা আছে, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ছাত্রী সংস্থার এই বোনেরা যারা মধ্যবিত্ত, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে কিন্তু পড়তে আসে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, মজুরের ছেলেরা, ছেলে মেয়ে সন্তানরা, কিন্তু তারা আসে তাদের অভিভাবক যে জিনিসটা আপনার মা বাবা পাশে থেকে করতে পারে না, সেই জিনিসটা কিন্তু ছাত্র শিবির করে একটা ছাত্রের পাশে থেকে। তার অর্থনৈতিক সমস্যা হলে তাকে একটা টিউশনি জোগাড় করে দেওয়া, তাকে পড়াশোনার একাডেমিক নোট দিয়ে সহযোগিতা করা, তার অসুস্থ হলে তার পাশে দাঁড়ানো, সার্বিকভাবে একটা ছাত্রীর পিছনে ধারাবাহিকভাবে ছাত্র শিবির লেগে থাকে। এখন দুঃখে সুখে আপনি যাকে পাবেন এটা স্বাভাবিক জিনিস, আপনি তাকে ভোট দিবেন। আপনি হঠাৎ করে কেউ আসে মুখরোচক কথাবার্তা বলবে, বা আপনাকে হঠাৎ নির্বাচনের সময় কোনো আশাব্যঞ্জক ইস্তেহার দিবে, আশা জাগানিয়ামূলক অনেক কথাবার্তা বলবে, কিন্তু মানুষ এখানে ছাত্ররা কিন্তু খুবই কনসার্ন, এই ছাত্রগুলা এগুলি কিন্তু বোঝে। সে কারণে, এবং আমার কাছে মনে হয় যে ছাত্র দলের যেই কমিটিটা, যে কয়েকজনকে এখানে প্যানেলে দেওয়া হয়েছে, এবং যারা প্যানেলে ঢুকতে পারে নাই তারা ভালোভাবে কাজ করছে বলে আমার মনে হয় না। আমিও এখানে খুবই জড়িত ছিলাম। এই জায়গাটি আপনার সাথে একটু সংযোজন করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে পরবর্তী ছাত্র দলের যে কোনো নির্বাচনে সেই ক্ষেত্রে ছাত্র দলের যাতে ফলাফল ভালো কিছু হয়, উত্তরণ ঘটানোর ক্ষেত্রে ছাত্র দলের কি কি করণীয় বলে মনে করছেন? হ্যাঁ, এটা খুবই একটা ভালো প্রশ্ন করছেন। এবং 5ই আগস্টের পর বাংলাদেশের যে ধরনের পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এই নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে, ছাত্রদলকে সেই জিনিসটা ধরতে হবে। আমার মনে হচ্ছে যে ছাত্রদল এই জিনিসটা ধরতে পারছে না। ছাত্রদলকে ছাত্রদের পাশে থাকতে হবে, ছাত্রদের বিপদে আপদে পাশে থাকতে হবে, ছাত্র বান্ধব কর্মসূচি নিতে হবে। আপনি নির্বাচন আসলে আপনি কোনো ধরনের মানে খুবই উৎসবব্যঞ্জক কোনো কথাবার্তা এগুলি বলে মন গলানো যাবে না। মানে ধারাবাহিক ভাবে আপনি হঠাৎ করে কিছু মানে আকর্ষণীয় কিছু করলেন এরকম না, মানে ধারাবাহিক ভাবে তাদের পাশে থাকতে হবে। এবং প্রেমিং গেমিং ট্যাগিং এর রাজনীতিটা বন্ধ করতে হবে, যে কি বলে আমরা যে রাজাকার, কাউকে আপনার স্বাধীনতা বিরোধী, এগুলি মানুষ আসলে এখন অ্যাকসেপ্ট করছে না। আপনি দেখেছেন যে স্বৈরাচারী দোষে একটা রাজাকার বলার কারণে তাকে পালাই যেতে হয়েছে। তো এখন মানে যে নতুন বাংলাদেশ পন্থী হতে হবে। আবার অনেকেই একটা জিনিস আছে যে এটা যেভাবে হোক কিছু প্রচারণা আছে মিথ্যা, আমি মনে করি যে ছাত্র দলের বিরুদ্ধে, সেটা হচ্ছে যে বা ছাত্রদলকে, বিএনপি কে মনে করা হয় যে ভারতপন্থী, মানে এই ইদানিং মনে করা হচ্ছে। মানে এটা 5ই আগস্টের আগে কিন্তু এটা মনে করা হতো না। 5ই আগস্টের পরে মিডিয়ার মাধ্যমে হোক, মিস ইনফরমেশন ডিসইনফরমেশনের কারণে হোক, যেভাবে হোক মানুষের মধ্যে একটা জিনিস দাঁড়িয়ে গেছে যে বা নেতাদের কথাবার্তায়ও দেখা যাচ্ছে যে এরকম ভারতের পক্ষে যায় এরকম কথাবার্তা বলার প্রেক্ষিতে মানুষ মনে করছে যে ছাত্রদল, বিএনপি তারা আপনার এই ভারতপন্থী। বাংলাদেশের মানুষ কিন্তু ভারতপন্থী কাউকে মেনে নেবে না, যেমনটি দিল্লিপন্থী কেউ মানবে না। বাংলাদেশের মানুষ বাংলাদেশপন্থী হতে হবে, বাংলাদেশকে লালন করতে হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং বাংলাদেশের কি বলে আপনার স্বার্থ রক্ষার জন্য যত রকমের যা কিছু প্রয়োজন তার পক্ষে থাকতে হবে।
এই রাজনীতিটা আমাদের করতে হবে, বাংলাদেশ পন্থী হয়ে ছাত্র দলকে রাজনীতি করতে হবে। এবং এটা সবাইকে, নট অনলি ছাত্রদল, সবাইকে বাংলাদেশ পন্থী হতে হবে। তবে তাইলে বা ছাত্রদল এবং ছাত্রদের সাথে মিশতে হবে, তাদের সমস্যাগুলি অ্যাড্রেস করতে হবে। অনেক জিনিস আছে যে যেমন ছাত্রদল ধরতে পারে নাই আসলে। এখানে অল্প টাইম আগে, মানে ধরেন 1-1.5 মাস আগে প্যানেলে যারা যুক্ত হয়েছে, যে প্যানেলটা হয়েছে ছাত্রদলের 1.5 মাস আগেও তারা কিন্তু জানতো না কে কোন পদে যাবে। তাহলে তাদের প্ল্যান করে কাজ করতে পারে নাই, কিন্তু তারা 1-1.5 মাস নট এনাফ টাইম। কিন্তু ছাত্রদল, ছাত্র শিবির কিন্তু প্রকারান্ত 1 বছর আগ থেকে মোটামুটি তাদের ভিতরে প্যানেল রেডি, হলগুলোতে প্যানেল রেডি, এভরিথিং তারা পূর্ণভাবে, তারা পূর্ণ প্রস্তুতি নিয়ে আসছে। একটা ধরেন আপনি একটা প্রস্তুতি সম্পন্ন বাহিনীর সাথে অপ্রস্তুত বাহিনী যুদ্ধে জয় করা যায় না। তাহলে সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ছাত্রদলের প্রস্তুতিটা আরো বেশি ব্যাপক হওয়া দরকার ছিল। তো আমি আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ডাকসুর নির্বাচন, যেটা আপনি বলেছেন যে দ্বিতীয় পার্লামেন্ট মনে করেন আর কি, সেই ক্ষেত্রে ডাকসুর নির্বাচনের প্রভাব কি জাতীয় নির্বাচনে পড়বে কিনা, জাতীয় সংসদ নির্বাচনে পড়বে বলে আপনি মনে করেন? হ্যাঁ, এটা তো নিশ্চয়ই। আমি মনে করি যে ডাকসু হচ্ছে একটা লিটমাস টেস্টের মতো। আপনি এখানে যে রেজাল্টটা হয়েছে, এটা আরো ধরেন ডাকসু, পরে হলো আপনি রাকসু হতে, তারপর হলো অন্যান্য যে অপরাপর যে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনও কিন্তু হবে, জাকসু, রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, সবগুলিতে এর প্রভাব পড়বে। এবং যে এখানে আপনার ঢাকা ইউনিভার্সিটি হচ্ছে ছাত্র শিবিরের জন্য অনেক টাফ একটা জায়গা। সেই জায়গাতে কিন্তু এখানে নানানমুখী ক্রিয়া প্রতিক্রিয়ার অংশীজন এখানে যুক্ত থাকে, দেশি বিদেশি অনেক যুক্ত থাকে, এটার প্রতি ফোকাস থাকে ওরকম ঢাকা বিশ্ববিদ্যালয়। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এত থাকে না, কিন্তু এটার প্রভাব কিন্তু অন্যান্য সবগুলো ইউনিভার্সিটিতে, যেখানে আপনি দেখবেন, আমি বলছি সবগুলো ইউনিভার্সিটি ঢাকা ছাত্র শিবির জিতবে এবং আরো বেশি ব্যবধানে জিতবে। কারণ এখানে এই অবস্থা হয়েছে, চট্টগ্রাম রাজশাহীতে তো আরো ব্যাপক হারে জিতবে। এখানে তোমার 5টা পদ পেয়েছে অন্যান্য আহ দলের অন্যান্য প্যানেলের লোকজন, কিন্তু অন্য ইউনিভার্সিটিতে একটাও পাবে না। আমি মনে করি যে চট্টগ্রাম এবং রাজশাহী তো পাবেই না। হ্যাঁ, জাহাঙ্গীরনগরে দুই একটা পেলেও অন্যান্য এখানে পাবে না। এবং জাতীয় নির্বাচন আমি যেমনটি বলছেন যে জাতীয়, অবশ্যই এটা জাতীয় নির্বাচনে থাকবে। মানুষ কিন্তু, আপনার একটা জিনিস হলো দুর্নীতির ব্যাপারে মানুষের জিরো টলারেন্স। ছাত্র শিবিরের ছেলেরা দুর্নীতি করে না, মানুষ, ছাত্ররা কিন্তু এটা বিশ্বাস করে মনে প্রাণে। এই জিনিসটা তারা বুঝাইতে সক্ষম হয়েছে, যেটা ছাত্রদল কিন্তু সেটা বুঝাইতে পারে না, যে তারা দুর্নীতি বন্ধ করবে এবং মেয়েদের নিরাপত্তা। আপনি দেখবেন যে আবিদ যখন ভোট চাইতে যাবে, মেয়েরা কিন্তু হেঁটে চলে যাবে। দেখবেন আপনি ভিডিওতে দেখা যাচ্ছে যে যখন সাদিক কাইম ভোটের মেয়েদের কাছে কিভাবে মেয়েরা যখন দাঁড়ায়, কিভাবে আগ্রহী হয়ে দেখা করতে আসে, কথা বলতে আসে। সাদিক কাইমকে যেভাবে তার ব্যক্তিত্ব এবং যেভাবে তাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, সেটা ছাত্রদলের প্রার্থী দেখা যাচ্ছে যে ওইভাবে পারে না। বিশ্বাস করে, আস্থা, যে আমি, আমার যে নেতৃত্ব, এই নেতৃত্বের প্রতি যে মানুষের বিশ্বাস, আস্থা, সে আস্থা তৈরি করতে পারে নাই। সে কারণে সেই ক্ষেত্রে নিশ্চয়ই ছাত্রদল তাদের ভুল ত্রুটিগুলো বা তাদের সংশোধন করার মতো যে জায়গাগুলো রয়েছে, নিশ্চয়ই তারা সেটা চিন্তা ভাবনা করে এখন থেকে তারাও আগাবে এবং ফলাফল ভালোর দিকে চেষ্টা করবে। নিশ্চয়ই এখানে ঢাকা ইউনিভার্সিটির যে তাদের গ্যাপ গুলো রয়েছে, তাদের যে দুর্বলতাগুলি, তারা যদি ফাইন্ড আউট করে যে আমরা কেন ব্যর্থ হলাম, এখানে এইগুলি ধরে ধরে যদি একদম চক আকারে 1, 2, 3 এভাবে ধরেন আপনার একদম স্পেসিফিকলি যদি এই তাদের সমস্যাগুলো নির্ধারণ করতে পারে, তাইলে কিন্তু তারা আপনার অন্যান্য, আমি যেটা বলছি যে অন্য গুলোতে আরো বেশি ভূমিধস বিষয়, সেখানে রিকভারি করতে পারে। তারা যদি পজিটিভ যে রাজনীতিটা করতে হবে, মানে সহাবস্থান, সবাই সাথে সহাবস্থান। আমি আপনাকে কথা বলতে দিব না, তারপরে ধরেন আমি কথা বলবো, আমি মানে সব, যে একটা আমিত্ব বা আমাকে, আমি বড় দল, এগুলি কিন্তু আপনি দেখবেন যে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। আপনাদের ছাত্র দল কিন্তু এরকম ছিল না, ছাত্র দলের কিন্তু অনেক পরিবর্তন। আগে দেখতেন যে একজন ছাত্র দলে যেভাবে একজন মেনটেন করার যে রাজনীতি,
সভাপতি সেক্রেটারিদের মেনটেন করতো, এই সমস্ত কিন্তু ছাত্র দলের ভিতরে এখন অনেক কমে গেছে। আপনার এগুলি এখন নাই। ছাত্র দলের সভাপতি সেক্রেটারি ওনার পিছনে 200-300 লোক ঘুরবে সবসময়, এগুলি এখন নাই। দেখবেন যে ছাত্র দলের সভাপতিও সিঙ্গেল ঘুরতেছে, তারপর সবার সাথে সেক্রেটারি মিশে যাচ্ছে সাধারণ ভাবে। এটা নিশ্চয়ই ভালো কিছু। হ্যাঁ ভালো, এগুলি কিন্তু ডেভেলপ করতেছে। তো যত দ্রুত এগুলি ধরতে পারবে, ছাত্রদের মন এগুলি ধরতে পারবে, হ্যাঁ এগুলি তত দ্রুত তারা ভালো করবে নিশ্চয়ই। নিশ্চয়ই সেটা আমরা আশা করি। আমরা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের কথার বাইরে আমরা একটু দেশের বাইরে যেতে চাচ্ছি। নেপালে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান হয়েছে সেরকম একটা অভ্যুত্থান নেপালে ঘটে গেছে, এ ব্যাপারে আপনার জি, আমরা আসলে এই ঘটনাটা ডাকসু কেন্দ্রিক আমাদের সবার বাংলাদেশের মানুষের ফোকাস থাকায় এখানে কিন্তু বিরাট একটা ঘটনা ঘটেছে। এটা মিডিয়াতে আসছে সবই, কিন্তু এটা ওইভাবে ফোকাস পায়নি যেভাবে। যদি ঘটনাটা ধরেন আরো 2 দিন পর থেকে হয়তো, মানে বাংলাদেশের এটা কিন্তু বিরাট একটা ঘটনা ঘটে গেছে। সামান্য একটা বিষয় নিয়ে নন নিবন্ধিত কিছু সোশ্যাল মিডিয়া এবং অ্যাকাউন্ট তারা সরকার থেকে বন্ধ করে দিচ্ছে। এর প্রতিবাদে আন্দোলন করছে তাদের যে যুবকরা, সে আন্দোলনে সব পুলিশ গুলি করে তাদের 19 জন ছাত্রকে, যুবককে হত্যা করেছে। এর প্রতিবাদে আজ 2 দিনের একটি টানা মানে অবরোধ আন্দোলন সংগ্রামের পতন হয়েছে এবং নিষ্ঠুর ভাবে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং আপনার তাদের অর্থমন্ত্রীকে যেভাবে পালিয়ে ঝাঁপ দিয়ে মানে আহত হয়েছে, যেভাবে পানিতে ঝাঁপ দিয়ে যেভাবে চোরের মতো মানে ন্যাক্কারজনক ভাবে, অপমানজনক ভাবে তাদের যে মন্ত্রী এমপিদেরকে গণদোলায় অ্যারেস্ট করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। এবং হচ্ছে যে আমি দুঃখজনক বলছি যে এই ধরনের যে ঘটনা প্রবাহ, এটার কিন্তু অনেক উদাহরণ কিন্তু এই দক্ষিণ এশিয়ার ভিতরে কয়েকটা ঘটনা ঘটে গেছে। কিন্তু আমাদের মানে কেন জানি যারা রাষ্ট্র ক্ষমতার মধ্যে থাকেন আসলে তারা এই জিনিসগুলি তখন বেমালুম ভুলে যান। আপনাদের শ্রীলঙ্কা হয়েছে, বাংলাদেশ হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, শ্রীলঙ্কার তো এরকম ঘটনা ঘটছে। কিন্তু আমরা কিন্তু জনগণের সেন্টিমেন্টটা বুঝতে পারি না। আমরা যখন মানে রাষ্ট্র ক্ষমতায় কোনো কিছুতে যাই তখন আমি কিন্তু ভুলে যাই, আমরা মনে করি যে মুই কি হনুরে। এবং এই সরকারও আমাদের বাংলাদেশের 1 বছর হয়েছে যে সরকার, আমরা যে প্রত্যাশা নিয়ে এই সরকার আসছে, জনগণের কোনো প্রত্যাশায় সরকার এখন পূরণ করতে পারে। মানুষ কিন্তু এই সরকারের উপরও ক্ষুব্ধ। মানুষ যে জিনিসগুলি চাচ্ছে এগুলি হচ্ছে না। ঠুনকো একটা ঘটনা নিয়ে দেখেন, এটা একটা কিন্তু মনে হচ্ছে যে ঠুনকো ঘটনা, কিন্তু এটা একটা দারুণ ভাবে এটা সমাজের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করছে। কারণ হলো সমাজটা গুণে ধরা এবং এখানে দুর্নীতি এমন ভাবে আসছে পৃষ্ঠে হচ্ছে, সবগুলো বিষয় একাকার হয়ে তখন এই ছোট বিষয়টা কয়েকটি নন নিবন্ধিত সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা দেওয়ার সাথে সরকারের পতনের কি সম্পর্ক দেখেন। এই সামান্য বিষয়টা নিয়ে কিন্তু আন্দোলনের প্রেক্ষিতে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন এবং হত্যা, রাহাজানি, মামলা, এর খুন, এগুলির বিচারহীনতার কারণে এসব হওয়ার কারণ প্রেক্ষিতে এই ধরনের একটা ঘটনা ঘটছে। এবং যারা নতুন সরকার এখন সেনাবাহিনী এখন একটা স্থিতিশীল অবস্থা আছে, সরকার একটা সর্বদলীয় ডায়ালগের আহ্বান করছে সেনাবাহিনীর পক্ষ থেকে। এবং আমরা প্রত্যাশা করি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমাদের পাশাপাশি রাষ্ট্র, আমরা মনে করি যে শান্তি শৃঙ্খলা থাকুক এখানে। আমাদের অনেক পর্যটকও এখানে, বাংলাদেশি পর্যটকও সেখানে অবরুদ্ধ আছে, বিভিন্ন জায়গায় হোটেলে আছে। আমরা চাই যে দ্রুতই শান্তি শৃঙ্খলা ফিরে আসুক এবং একটি মানবতাবাদী এবং একটি ইনসাফপূর্ণ, সত্য, ন্যায়নিষ্ঠ এবং জনগণের কল্যাণকামী রাষ্ট্র পরিচালিত হোক। আমরা সে প্রত্যাশা করি নেপালেও। আমরা প্রত্যাশা করি যে নেপাল স্বাভাবিকভাবে ফিরে আসুক, সকল মানুষের মধ্যে শান্তি বিরাজ করুক, এটা আমরা প্রত্যাশা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।